মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা বিভিন্ন ধরনের গল্প পরিবেশন করে থাকি, ভূত, গোয়েন্দা ইত্যাদি। ভূতের গল্পে বিশেষত আবহাওয়া বা প্লটের জন্য ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, মরণ ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। এটি সম্পূর্ণ মনোরঞ্জনের জন্য, কোনো রকম কুসংস্কার বা যুক্তিহীন ভিত্তিকে বাহবা দেওয়ার জন্য নয়। আশা করব আমাদের শ্রোতাগণ সংস্কার মুক্ত হয়ে খোলা মনে আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। আমাদের চ্যানেলের সব গল্প বাস্তবের সাথে কোনোভাবে কোনো যোগাযোগ রাখে না। গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে তৈরি করা। যদিও আমাদের গল্পের সাথে আপনি কোনোভাবে নিজেকে খুঁজে পান, তাহলে আপনার মধ্যে আর আপনি নেই। তারপর থেকে আপনি উপাচার্য হয়েছেন, চ্যানেলের সূত্রধর এবং আমাদের সব ধরনের গল্পের সৃষ্টিকর্তা লেখক উপাচার্য। শুরু হতে চলেছে আমাদের প্রথম পরিবেশন, মৃতদেহ। 150 বছর ইংরেজদের হাতে শাসিত হয়ে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরও শান্তি পায়নি। শেষে 1971 সালে লিবারেশন হওয়ার পর পূর্ব বাংলাদেশ স্বাধীন দেশ পাকিস্তান নামে পরিচিত হলো। তখন কিছু পরিবার বাংলাদেশ থেকে ভারত চলে আসে। তার মধ্যে এক মধ্যবিত্ত পরিবারের সন্তান রবি। রবির বয়স যখন 2 বছর, সে তার বাবাকে হারায়। দেশের বাড়ি বাংলাদেশে হলেও রবির মামার বাড়ি কলকাতায়। বাবাকে হারানোর পর মায়ের সাথে মার বাড়ি চলে আসে। দিন যায়, রাত আসে, সময়ের সাথে পথ চলে রবির বয়স হয় 17। তখনও কিছু অসুবিধা শুরু হয়নি, কিন্তু এখন মাঝে মাঝেই মামার কাছে দাঁত খিঁচানি শুনতে হয়। রবি সবে ম্যাট্রিক পাস করেছে, কিন্তু বেশি দিন পড়তে পারল না। কিছুদিনের মধ্যে এক কাপড়ের দোকানে কাজে নিয়োজিত হলো। কাজে নিয়োজিত হওয়ার পর সেই দাঁত খিঁচুনি শুনতে হয় না আর। তবে রবির মা রবিকে বলে, বাবু, বেকার বেকার পড়াশোনাটা ছাড়লি, কাজ করতে করতেও পড়াশোনা করা যেত। পড়াশোনার কারণেই সব ঝামেলা, তাই আমার পড়ার ইচ্ছে নেই। প্রত্যেক দিন একভাবে মামার হাতে অপদস্থ হতে আমার ভালো লাগে না। দেখো, এখন কোনো ঝামেলা নেই, নিরিবিলি কেউ কিছু বলতে আসবে না। তাপস আমাকে বলতো, কারণ আমি কোনো কাজ করছি না তাই। তোকে তো কোনোদিনও বলেনি। আমাদের কথাগুলো বলতো, ছাড়বো না কাজ। এই বলে রবি নিজের কথায় দৃঢ় থাকলো। সময় এক অদ্ভুত জিনিস, কখনো কারোর পৌষ মাস আর কখনো কারোর সর্বনাশ। সেরমভাবেই রবি এক কাজ করে আর এক নতুন কাজে ঢোকে। এরমভাবেই কাজের পরিবর্তনের মাঝে এক ভদ্রলোকের সাথে আলাপ হয় রবির। ব্যক্তির নাম নীলরতন। আর এই ব্যক্তির মধ্যেই যেন সে তার বাবাকে খুঁজে পায়। একদিন রবিকে নীলরতন তার বাড়িতে ডাকে আর বলে, আজ গাড়ি চালানো শেখাবো। রবিরও মনে খুব আনন্দ। এইভাবেই প্রত্যেক দিন রবির গাড়ি চালানো শেখা আর খুব ভালো চালকে পরিণত হয়। সাথে সাথে লাইসেন্সেরও অ্যাপ্লাই করা হয়েছিল। কিছু সময়ের মধ্যে লাইসেন্সও তৈরি হয়ে যায়। নীলরতনের ছেলে নেই, তাই রবিকে সে সব স্নেহ মায়া করে। তাই রবির জন্য সিফারিশ করে এক সরকারি চাকরির ব্যবস্থা করে দিল, শ্মশান যাত্রা করার গাড়ির ড্রাইভার। রবি এই দেখে খুশিতে আত্মহারা। রবির আবার তার বর্তমান কাজ থেকে বিদায় নিল, নতুন ড্রাইভারের কাজে যুক্ত হলো। সময়ের সাথে রবির আর্থিক অবস্থায় পরিবর্তন আসে। তার এখন একটা নিজের বাড়ি আছে এবং আগের থেকে অনেক সুখে আছে। কিন্তু সে সুখ আর কত দিনের? 16ই আষাঢ় 1994 আজ রবির 23তম জন্মদিন। সকাল 4:30টার সময় তৈরি হয়ে বেরিয়ে পড়ছে কাজের জন্য। রবি আজ ভেবেছে মাকে নিয়ে কোনো রেস্তোরাঁয় যাবে, তাই বিকেলে ছুটি নেবে ভাবছে। কিন্তু দিনটা যতটা সহজ মনে হচ্ছিল আদতে তা নয়। ঠিক 11:30 নাগাদ রবির কাছে একটা চীনা টেলিফোন নাম্বার থেকে কল আসলো। রবি কল তোলার পর সেই রকম কিছু ভাবার অবস্থায় থাকতে পারল না। তাড়াহুড়ো করে পৌঁছালো সেখানে। পৌঁছানোর পর আর কিছু নেই যে করবে রবি, সব শেষ। কলটা রবির বাবার মতো স্নেহপ্রবণ নীলরতনের বাড়ি থেকে এসেছিল। নীলরতনের বাড়িতে তার শোয়ার খাটের পাশে একখানা জং ধরা লোহার আরাম কেদারা ছিল। তার উপরে বসে মাঝে মাঝে বই পড়তেন। আজ রবিকে দেখছে সেই বই তার হাত থেকে পড়ে গেছে। চোখ দুটো বন্ধ, শরীরে কোনো তাপ নেই, কোনো তেজ নেই। এই দেখে রবি কান্নায় ভেঙে পড়ল। নীলরতনের দেহের পায়ের কাছে গিয়ে বসল। সে এক আলাদাই দৃশ্য, চোখে জল আসছে কিন্তু পাতার বাইরে পড়ছে না।
যেন কোনো অন্ধ গহ্বর আছে যার মধ্যে মিলিয়ে যাচ্ছে সব। রবিকে যে কলটা করেছিল তার বন্ধু সুজয়। নীলরতনের সাথে যখন রবির আলাপ হয় তার কিছু সময় পরে এক ফুটপাতে বসে থাকা ছেলেকে নিজের সাথে বাড়ি এনেছিল নীলরতন। সেই ছেলে হচ্ছে সুজয়। তার সাথে রবির বন্ধুত্ব হতে দেরি হয়নি। রবির ভাই নেই, তাই সুজয়কে সে নিজের ভাই মনে করে। নীলরতন যেহেতু এই দুটি জুটির জীবনের নৌকার পাল সামনে দিয়েছিল, তাই ভালোবেসে মাঝি বলে ডাকত। সব সময় তাকে পাশে পেয়েছে। আজ যখন রবি এই অবস্থা, তাকে দেখে সুজয়ও কিছু করতে পারছে না। নিজেকে জড়বস্তু মনে হচ্ছে তার, কারণ সে নিজেই কান্নায় ফেটে পড়ছে। যেহেতু স্বাভাবিক মৃত্যু, তাই পাড়ার ডাক্তার গাঙ্গুলি 4 ঘন্টার মধ্যেই ডেথ সার্টিফিকেট দিয়ে গেল। বাড়ির চাকর মাধব সার্টিফিকেটটা সুজয়ের হাতে দিল। কিছুক্ষণ পরে সুজয় রবির পাশে এসে রবিকে বলে, ভাই ওঠ, শেষকৃত্য সম্পন্ন করতে হবে যে। মনে আছে মাঝি কি বলতো আমাদের? যার শেষ ভালো তার সব ভালো। রবি সুজয়ের হাতে জোর দিয়ে উঠে দাঁড়ালো, যেন অনেকটা না হলেও একটা বিন্দু খুঁজে পেল। রবি সুজয়কে বলল, পাল ঢিলে দিলে হবে না, আরো শক্ত করে ধরতে হবে। এই বলে গাড়ি থেকে স্ট্রেচার নিয়ে আসলো রবি। নীলরতনের পরিবার নেই, যে ছিল সে আজ থেকে 10 বছর আগে সব কিছু ছেড়ে চলে গেছে। সুজয় এবং রবি ছিল সব। দুই বন্ধু মনে জোর করে স্ট্রেচারে নীলরতনের শরীরটাকে উঠিয়ে গাড়ির কাছে নিয়ে এলো। গাড়িতে দেহ তুলে সুজয় গেল ফুলের মালা, রামাবলি আর ধূপ নিয়ে আসতে। রবি গাড়িতে বসলো। গাড়ির স্টিয়ারিংয়ের দিকে তাকালে চোখে জল চলে আসে তার। মনে পড়ে যায় সেই মাঝি হাতে ধরিয়ে গাড়ি শেখানো। এই ভাবতে ভাবতে কখন সুজয় এসে গেছে বুঝতেই পারিনি। সুজয় এক এক করে গাড়িটাকে ফুল দিয়ে সাজিয়ে তুলল। তারপর অন্তিম যাত্রাপথে মাঝিকে নিয়ে দুই বন্ধু চলল। সন্ধে হবার আগে আগে পৌঁছালো দুজনা শ্মশানে। ঠিক যখন সন্ধে 7টা বাজবে তখন দাহ কাজ সম্পন্ন হলো। এর মাঝে ঝামেলা লেগেছিল কে নেবে কাছা। ভাই আমায় নিতে দে, তুই তো অফিসে যাস, তোর অসুবিধা হবে। কোনো অসুবিধা হবে না। দেখ ভাই, তোর ভালোর জন্যই বলছি। আমার ভালো এখন দেখলে হবে না। মাঝি থাকলে এটাই বলতো তোকে। আচ্ছা, নেব না। শেষমেশ অনেক হুজ্জুতির পরে ঠিক হলো সুজয় নেবে কাছা। এই ঘটনা হয়ে 2 বছর হয়ে গেছে। মায়ের সাথেই থাকে, বিয়ে করেনি। প্রত্যেকদিন খাওয়ার সময়টুকুও পাওয়া যায় না, কাজের চাপই এত। কিন্তু আজ দিনটা শুরু থেকেই ফাঁকা অনেক। আজ একটাও ফোন আসেনি, তাই শুয়ে কেটেছে সারাদিন। সন্ধেবেলা ঘুম না ভাঙে, তাই ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। ঠিক যখন ঘড়ির কাঁটা 6-এর ঘরে পৌঁছালো, অ্যালার্মটা বেজে উঠল। খাটের পাশে রাখা টেবিলের ওপরে ঘড়িটি রবি বন্ধ করে জানালার বাইরে একবার তাকাতেই দেখে পাড়ার একটাও ল্যাম্পপোস্ট জ্বলেনি। শীতের সময় 4টে বাজলেই অন্ধকার হয়ে যায়, আর তার সাথে যদি রাস্তার আলো বন্ধ থাকে তাহলে আর দেখতে হচ্ছে না। তখন সন্ধে 6টা, রাত 12টার মনে হবে। রবির তাতে কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি মুখ হাত পা ধুয়ে বেরিয়ে পড়লো গাড়ি করে। শ্মশানের সামনে পৌঁছতে সেরকম সময় লাগলো না, কিন্তু সেই সকালের মতোই একই রকমভাবে কোনো ফোন আসছে না। গাড়িতে বসে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন রবি ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। দেখতে দেখতে ঘড়িতে বাজলো 12টা। রবির ফোনটা বেজে উঠল। প্রথমবারে ওঠেনি, দ্বিতীয়বারেও ওঠেনি, ঘুমটা ভাঙেনি তৃতীয়বারেও। আর একটু পরে আরও একবার রিংয়ের সাথে রবির ঘুমটা ভাঙলো। রবি ধরপড়িয়ে উঠে ফোনটা তুলল। হ্যালো, কে বলছেন? কোনো সাড়া শব্দ নেই ফোনের ওপারে, যেন মনে হচ্ছে কেউ নেই ওখানে। রবি আবার বলল, হ্যালো, কে বলছেন? তাও কোনো সাড়া শব্দ আসলো না। রবি এবারে চিৎকার করে বলে উঠল, দেখুন, যদি দরকার থাকে তো কথা বলুন, ফাজলামি করার জন্য সময় নেই আমার কাছে। আসলে একা হাতে সব সামলাতে হচ্ছে বই কি, তাই কলটা তুলতে দেরি হলো। কি দরকার বলুন। গয়া গঙ্গা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আমার বন্ধু মারা গেছে, হাসপাতাল থেকে বাড়িতে এনেছিলাম। এখান থেকে শ্মশানে নিয়ে যাব, ঠিকানা দিলে আসতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই।
ঠিকানাটা খুব নতুনও নয় এবং পুরনো নয়, কিন্তু কোনোদিন রবি এই পথে আসেনি। বাগবাজার থেকে আরজিকর হাসপাতালের দিকে যাওয়ার রাস্তায় খাল পাড়ের ঠিকানা লিখে নিয়ে রবি দেরি করলো না, যথারীতি বেরিয়ে পড়ল। শীতের সময় রাস্তা খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়, দেখা যায় আবছা আবছা, কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে সব। কলকাতাকে সিমলা মনে হয়। রবির পৌঁছতে দেরি হলো না, কুয়াশা কাটিয়ে দেখতে পেল বাড়ির সদর দরজা। গাড়ি থেকে নেমে লোহার গেটটা খুলল রবি। গেট খুলে ঢুকতে পায়ের দুধারে বাগান, নানান ধরনের ফুলের গন্ধ। কুয়াশা থাকা সত্ত্বেও ফুলের গন্ধে পরিষ্কার বোঝা যাচ্ছে। রবি সোজা কাঠের গেটের সামনে চলে গেল। বাড়িটা ঠিক মধ্য কলকাতার বড় থামালা বাড়িগুলোর মতো, কিন্তু তাদের মতো অযত্নে নেই, বরং বাড়ির থেকে আলাদা তেজ বেরোচ্ছে। রবি বেশি দেরি না করে বেলের সুইচটা টিপতে যাবেই তখন কাঠের দরজাটা খুলে গেল। রবির সামনে দাঁড়িয়ে আছে এক মাঝবয়সী ভদ্রলোক, পরনে ব্রাউন কোট, পায়ে বিলিতি কালো কুচকুচে জুতো, কোটের ওপরে একখানা শাল, মাথায় একটি ফ্ল্যাট ক্যাপ এবং হাতে একটা তামাক ধরানো বিলিয়ার্ড পাইপ। মুখে এক গাল দাড়ি, ভিতর দিয়ে সাদা চুল উঁকি মারছে। দেখে বোঝা যায় খুব শৌখিন মানুষ। রবিকে দেখে ভদ্রলোক বললেন, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। মনে মনে রবি কিছুটা অবাক হলো। উনি জানলেন কি করে আমি ঠিক কখন বেলটা বাজাতে যাচ্ছিলাম? আহা, দাঁড়িয়ে অত কি ভাবছেন, দোতলায় আসুন। রবি আর চিন্তা না করে ওই ভদ্রলোকের সাথে দোতলার বৈঠকখানার ঘরে হাজির হলো। দেহটা শোয়ানো আছে পায়ের সামনে, পা থেকে মাথা অবধি একটা নতুন সাদা চাদর দিয়ে ঢাকা। আচ্ছা, একখানা অনুরোধ আছে। হ্যাঁ বলুন। দেহের মুখ দেখবেন না। ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান, আমি স্ট্রেচার নিয়ে আসি। ভদ্রলোক ওই ঘরেই দাঁড়িয়ে থাকলেন। একটু পরে রবি স্ট্রেচার নিয়ে হাজির হলো। দুজনে মিলে দেহটাকে গাড়ির কাছে নিয়ে এলেন। রবি কাঁচের ঘরের দরজা বন্ধ করে এসিটা চালালো। আর দুটো ব্যাগ আছে, ওই দুটো নিয়ে আসছি, আপনি বসুন। হ্যাঁ ঠিক আছে। রবির হাত ঘড়িতে এখন 12:30। অপেক্ষা করতে করতে আধ ঘন্টা হতে যায়, এখনও সেই লোকের পাত্তা নেই। রবি বারবার ভাবছে এই এক্ষুনি চলে আসবে, এই ভেবে ভেবে গাড়ি থেকে নামছে না। কিন্তু এই অপেক্ষার সহ্য হলো না। গাড়ির দরজাটা যেই খুলছে তখনই গাড়ির ভেতর থেকে এক চেনা আওয়াজ ডাক দিল রবিকে। আরে মশাই, কোথায় যাচ্ছেন? রবি গাড়ির ভেতরে তাকাতেই দেখে সেই ভদ্রলোক গাড়ির ভেতরেই বসে আছে, সাথে দুখানা চামড়ার মোটা মোটা ব্যাগ। আপনি ভেতরে কখন আসলেন? আরে মশাই, আপনার সামনেই তো বসলাম, তখন থেকে বলছি চলুন চলুন, কি যেন একভাবে ভেবে যাচ্ছেন। রবি চিন্তায় পড়ল, যা দেখলো সেটা কি সত্যি নাকি যা শুনলো। চলুন চলুন, অনেক দেরি হয়ে গেছে, সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি? রবি চিন্তা করতে করতে গাড়ি নিয়ে বেরোলো। পথ সেরকম বেশি নয়, তাই আর কিছু ভাবতে গেল না। রবির মনে কৌতূহল তাও শেষ হচ্ছিল না। ভদ্রলোক কোটের ডান দিকের ভেতরের পকেট থেকে একখানা বিলিতি সিগারেটের বাস্ক বার করে রবিকে বললেন, আপনার এসব চলে? না না, আমি ওসব খাই না। বাহ, ভালো ব্যাপার। তা আপনি কি করেন? সেরকম এখন কিছু করি না, তবে আগে আমার গরুর খাটাল ছিল, মাছের আড়তও ছিল, মশলার আনাগোনা হতো, এবং পোলট্রি মুরগির ফার্মও ছিল, এখন আর নেই। তাহলে বেশ বড় সড়ো মাপের লোক ছিলেন। আচ্ছা, এখন এসবের কি হলো? জীবনের জোরে সব উড়ে হাওয়া হয়ে গেছে। বুঝলাম না, কি যেন বললেন আপনি? আহা, ওসব কথা বাদ দিন। আপনি এই কাজই করেন নাকি আরো কোনো কাজ করেন? সময় পেলে তো করবোই কাজ, সময়ই পাই না। তা বিয়ে থা করেছো নাকি ওই এখনকার ভাষায় কি যেন বলে, হ্যাঁ হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে নাকি? না না, বিয়ের বয়স হলো কোথায় আমার, আর আমি ওই মিথ্যে অভিনয় করতে পারি না, তাই প্রেমিকাও জোটেনি। কি বলো মশাই,
ওসব মিথ্যা অভিনয়। আমি তো ওসব জানি না, তাই তোমায় জিজ্ঞেস করলাম। তা আপনার কোনো পরিবার নেই? না, আমারও পরিবার নেই। হ্যাঁ, না বাবা, না মা, না বউ, না ছেলে, না মেয়ে। তাহলে আপনি অনাথ? হ্যাঁ, বলতে পারো। এত কিছু যার ছিল তার কেউ নেই, তাই সেও নেই। কথার সাথে সাথে গাড়ি এসে দাঁড়ালো নিমতলা শ্মশানের সামনে। তাহলে চলুন নামা যাক। কথা বলে ভালোই লাগলো, এখন কাজটা করা যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন। দুজনে মিলে স্ট্রেচারে করে দেহটাকে কাঠের চুলিতে রাখলো। আজই যেন শ্মশানে কেউ নেই, কিন্তু অবাক কাণ্ড, চুলিতে কাঠ সাজানো ছিল। রবি স্টেশন নিয়ে গাড়িতে রাখলো। এবার শুধু তার প্রাপ্য মজুরিটা নেবে, তারপর আজকের মতো কাজ শেষ। যথারীতি সেই প্রসঙ্গে ভদ্রলোকের কাছে হাজির হলো রবি, কিন্তু ভদ্রলোক এক বিকট দাবি করে বসলেন রবির কাছে। আচ্ছা, আরো একটা অনুরোধ আছে। ওটা করলে আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন। রবি আর ঝামেলা করতে চাইল না। একেই তো সারাদিন শুয়ে বসে কেটেছে, এই একটা কাজ করতে গিয়ে এত বিরক্তি করে লাভ নেই, তাই রাজি হয়ে গেল। আচ্ছা বলুন কি করতে হবে? আমার বন্ধুর শেষ ইচ্ছা ছিল তার শেষ কৃত্য যেন আমার হাতে না হয়, তাই আপনি যদি এই সাহায্যটা করেন। কি বলছেন আপনি? হ্যাঁ, এটা অনুরোধ করছি আপনার কাছে। এত রাতে কাকেই বা বলবো। আচ্ছা করে দিচ্ছি। তারপর হাঁড়িতে জল নিয়ে 3 বার দেহটির চারপাশে দণ্ডি কেটে হাঁড়িটাকে ভাঙলো। রবি এবার ভদ্রলোকের হাত থেকে জ্বলন্ত কাঠটা নিয়ে যেই দেহটির মুখের সামনে নিয়ে এলো, একটা ঝোড়ো হাওয়ায় মুখের ওপরে সাদা কাপড় সরে গেল। এ কি দেখতে পেল রবি? এটা সেই লোকটা যে সারা রাস্তা ওর সাথে কথা বলছিল, যে ওকে ফোন করেছিল। সেই লোকটাই ওই চিতায় শুয়ে আছে। ওই ঝোড়ো হাওয়ার সাথে জ্বলন্ত কাঠটা দেহটির মুখে পড়ে গেল। তারই সাথে দাও দাও করে ধরে উঠল মৃতদেহ সহ পুরো চুল্লি। রবি পাশে তাকিয়ে দেখে কেউ নেই। তাহলে ও কি সারা রাস্তা গাড়িতে একা ছিল? এই ভেবে ওখানেই অচৈতন্য হয়ে পড়ে গেল রবি। ভোর 5:30 নাগাদ লোকজনের কোলাহলে চেতনা ফিরল রবির। রবি তাড়াহুড়ো করে গাড়ি গেটটা দিয়ে সরিয়ে পাশের ঘাটে বসলো। ঠিক যখন রবির হাত ঘড়িতে 7টা বাজতে যায়, তখন রবির ফোনটা বেজে উঠলো। রবি ফোনটা বের করে দেখে ওর বন্ধু সুজয় হ্যালো? ফোন করেছে। এই তুই কোথায় আছিস রে? কাল সারা বাড়ি ফিরিসনি কেন? কাকিমা তো না খেতে শুয়ে পড়েছিল, ভাগ্যিস আমি এসেছিলাম। কাল বাড়ি ফেরার অবস্থায় ছিলাম না আমি। কেন, কোনো মেয়ে পেয়েছিস বুঝি? তাই বলে মাকে ভুলে যাবি? না ভাই, আমার সব কথা শোন আগে। সুজয়কে পুরো ঘটনাটা খুলে বলার পর রবি সুজয়কে বলল, তাহলে সেই দুটো ব্যাগ তো এখনো তোর কাছে থাকার কথা। হতে পারে ভাই। ভয় পাস না, আমি আসছি তোর কাছে, ওখানেই থাক, আমি বেরোচ্ছি। 7:40 নাগাদ এসে পৌঁছালো সুজয়। দুজনেই গাড়ির কাছে এসে অবাক। বেলিয়ার্ড পাইপ এখনও পড়ে আছে, দুটো মোটা চামড়ার ব্যাগও আছে। সুজয় একটা ব্যাগের চেন খুলে দেখে, কি এ তো যেন কুবেরের সম্পত্তির কিছু অংশ। টাকা আর টাকা, এতটা পরিমাণের টাকা যাতে রবির 5 পুরুষ আরামে খেয়ে পড়ে যেতে পারে। সাথে সাথে আর একটা ব্যাগ খুলতেই তাতেও সেই পরিমাণের মতো টাকা, কিন্তু তার সাথে একটা দলিল রাখা। আমি সূর্য নারায়ণ চৌধুরী, আমার সব বিষয় সম্পত্তি তার নামে করছি, যে আমার শেষকৃত্য করবে। অবাক করে নমিনিতে নাম আছে রবি দাসের। এই ঘটনার কিছু সময় পরে রবি আর এই গয়াগঙ্গতে কাজ করলো না, ছেড়ে দিল। এখন ব্যবসা শুরু করেছে। কলকাতার কোলে মার্কেটে 6খানা সবজি ও মাছের লরি যায়। সাথে সেই সূর্যনারায়ণের বাড়ির পেছনে আমের বাগান, তাতে আমের খুব ফলন। এই রকম আলাদা স্বাদের আম পাওয়া যায় না বাজারে, তাই রবির বাজারে নাম ডাক হয়েছে আম বাবু বলে। ঠিক 1 বছর পর একটা শরৎকালের বিকেল। আজ রবি বাজারে যায়নি, এখন মায়ের সাথে থাকবে।
একটা ম্যানেজার রেখেছে, রবি তার সাথে সুজয়কেও পাঠায়। আজ শনিবার ভালো করে খেয়ে দিয়ে বাড়ির পেছনের আম বাগানের মাঝে একটা বসার জায়গা করিয়েছিল, ওখানেই শুয়েছে রবি। হঠাৎ বাতাসে এক চেনা পোড়া পোড়া ঝাঁঝালো গন্ধ পেল, তার সাথে এক চেনা গলার ডাক। কি মশাই, কেমন আছেন?